প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই কেমন আছি? ভালো আছি তো? হ্যাঁ, আমিও ভালো আছি। এই সময় দুর্যোগ মুহূর্তে আমরা গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নবম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব তোমাদের। আমরা আগে যে ক্লাস নিয়েছিলাম সেটা ছিল মৌলসমূহের মূল কণিকা নিয়ে। মূল কণিকা কয়টি মনে আছে তো? হ্যাঁ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো আজকে আমাদের পাঠের বিষয় ওই মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস। তো মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস জানার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে, মৌলসমূহের পারমাণবিক সংখ্যা। তাহলে এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যে জানতে পারবে তা আমরা একটু বোর্ডে লিখি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যেগুলো জানতে পারবে, মৌলের পারমাণবিক সংখ্যা কি তা বলতে পারবে, মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস করতে পারবে, মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস দেখে কোনটি ধাতু কোনটি অধাতু বলতে পারবে। তা প্রিয় শিক্ষার্থীগণ, পূর্বের ক্লাসে আমরা মৌলিক কণিকা নিয়ে যে পড়াটা পড়েছিলাম, যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এই ইলেকট্রন বিন্যাস জানার আগে পারমাণবিক সংখ্যা কি সেটা আগে জানতে হবে। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। আমরা যদি একটা উদাহরণের চেষ্টা করি, যেমন কার্বন। কার্বনের প্রোটন সংখ্যা 6, সুতরাং কার্বনের পারমাণবিক সংখ্যা 6। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা 6 বলতে কি বোঝায়? কার্বনের পারমাণবিক সংখ্যা 6 বলতে বোঝায় যে কার্বনের প্রোটন সংখ্যা 6। কার্বনের প্রোটন সংখ্যা 6। এখন এই প্রোটন সংখ্যা যদি জানা হয়ে যায়, তাহলে আমাদের আরেকটা জিনিস সাথে সাথে জানা হয়ে যাবে, সেটি হচ্ছে ইলেকট্রন সংখ্যা। কারণ আমরা জানি যে পরমাণুসমূহ তড়িৎ নিরপেক্ষ। তাহলে একটা পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে সে কয়টি ইলেকট্রন থাকে। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা যেহেতু 6, তাহলে প্রোটন সংখ্যা 6, তাহলে কার্বনের ইলেকট্রন সংখ্যাও 6। এভাবে আমরা যদি মৌলসমূহের পারমাণবিক সংখ্যা জানতে পারি, তাহলে তাদের ইলেকট্রন সংখ্যাও জানতে পারব। কেমন, তাই তো? আচ্ছা, এখন আমরা জানি যে পৃথিবীতে এখনো পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। 118টি মৌলেরই ইলেকট্রন বিন্যাস 118 রকম হবে। তো আমরা প্রথম দিকে এবং প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা, প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা ভিন্ন ভিন্ন। আমরা যদি হাইড্রোজেনের কথা বলি, তাহলে হাইড্রোজেন 1 নাম্বার, অর্থাৎ এর প্রোটন সংখ্যা 1। এভাবে আমরা বেশ কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখব।
তাই ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের যে বিষয়টা জানতে হয়, যদি কক্ষপথ অনুসারে ইলেকট্রন বিন্যাস করতে হয়, তাহলে আমরা আগের ক্লাসে বলেছিলাম যে একটা কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, মনে আছে কি তোমাদের? হ্যাঁ, 2n²T, 2n²T। তাহলে 1 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? তাহলে 2n², তাহলে 2 ইন্টু ইলেকট্রন থাকতে পারে 2 ইন্টু সমান 2। তদ্রূপ 2 নং শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2 ইন্টু 2² সমান 8। 3 নং শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2 ইন্টু 3² সমান 18। 4 নং শক্তি স্তরে 2 ইন্টু 4² সমান 32। এই যে সংখ্যাগুলো আমরা লিখলাম, এই সংখ্যাগুলো কিন্তু সর্বোচ্চ, অর্থাৎ 1 নং শক্তি স্তরে সর্বোচ্চ দুইটার বেশি থাকতে পারবে না। কটা বেশি থাকতে পারবে না? 2টা। তাহলে 2টার বেশি থাকতে পারবে না, কিন্তু কম থাকতে পারবে। যেমন 2 নং শক্তি স্তরে কটা থাকতে পারে? 8টা। 8টা সর্বোচ্চ, কিন্তু 8টা কম থাকতে পারে। যেমন 8টার জায়গায় 7টা হতে পারে, 5টা হতে পারে, 1টা হতে পারে, মোটে নাও থাকতে পারে। তাহলে তো সেই শক্তি স্তর লেখার দরকার হয়। অর্থাৎ যে কথাটা আমাদের মনে রাখতে হবে যে সবসময় কম থাকতে পারবে, কিন্তু যে সংখ্যা সর্বোচ্চ থাকতে পারে তার বেশি আর থাকতে পারবে না। বুঝতে পারলে তো? আচ্ছা, এখন আমাদের কক্ষপথ অনুসারে যদি দেখি, তাহলে বা শক্তি স্তর অনুসারে যদি দেখি, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 18টা, চতুর্থ শক্তি স্তরে 32টা ইলেকট্রন থাকতে পারে। এখন আমরা আরেকটু আধুনিক পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস যদি করতে চাই, যে কোয়ান্টাম সংখ্যার ভিত্তিতে যে ইলেকট্রন বিন্যাসগুলো করা হয়েছে, এখানে আমরা বিস্তারিত আলাপ করব না। আমরা যখন উচ্চতর শ্রেণীতে যাব তখন এই সম্পর্কে বিস্তারিত জানব। এখন যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু আমরা জানব, যে কতগুলো অরবিটাল কল্পনা করা হয়েছে। এস পি ডি এফ, এস পি ডি এফ। এসে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2টি, পিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টি, ডিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টি, এফে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 14। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ওই একই কথা, যে সর্বোচ্চ এসে থাকতে পারে 2টি, পিতে থাকতে পারে 6টি, ডিতে 10টি, এফে 14টি। এর বেশি থাকতে পারবে না, কিন্তু কম থাকতে পারে। যেমন এসে যেখানে দুটো জায়গায় 1টা থাকতে পারে, 1টা থাকলে 1টা দেব, কিন্তু 3টা হয়ে গেলে যে আমি 3টা এসে দেবো, তা দেওয়া যায় না। এই কথাটা সবসময় মনে রাখতে হবে। পিতে 6টি, তাহলে পিতে ওই 6টির জায়গায় 5টা থাকতে পারে, 4টে থাকতে পারে, 3টে থাকতে পারে, 2টা থাকতে পারে, 1টাও থাকতে পারে, কিন্তু 7টা থাকতে পারে। এটাই হচ্ছে মনে রাখতে হবে আমাদের। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তাহলে
আমি যদি তোমাদের জিজ্ঞেস করি 1 নাম্বার শক্তি স্তরে এই যে SPDF এইগুলোর কোনটা কোনটা থাকতে পারে? হ্যাঁ, ঠিক বলেছে যে 1 নাম্বার শক্তি স্তরে শুধু এস থাকতে পারে, তাই নয় কি? যে এসে ইলেকট্রন থাকতে পারে 2টা, 1 নাম্বার কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 2টা, তাহলে শুধু এস থাকলেই চল। তাহলে কি আমরা এটা লিখতে পারি? দেখো তো, এক নম্বর শক্তি স্তরে কটা? শুধু এস, তাহলে আমরা 1s লিখলাম। এই এসটা আছে অরবিটাল আর 1 আছে 1 নম্বর শক্তি স্তর। এখন আমি যদি তোমাদের জিজ্ঞেস করি 2 নম্বর শক্তি স্তরে কটা অরবিটাল থাকতে পারে, তোমরা নিশ্চয়ই বলবে 2টা অরবিটাল থাকতে পারে। কি কি? এস আর পি। কারণ কি? কারণ 2 নম্বর শক্তি স্তরে 8টা থাকতে পারে, তা 8টা ইলেকট্রন ধরাতে গেলে আমার 2টা অরবিটাল নিলে হচ্ছে, একটা হলো এস আর একটা হলো পি, অর্থাৎ 2s 2p 2s 2p। তদ্রূপ আমি যদি 3 নম্বর শক্তি স্তরের কথা বলি, তাহলে নিশ্চয়ই তোমরা বলবে যে 3টে লাগবে, কারণ 3 নম্বর শক্তি স্তরে 18, তাহলে নিশ্চয়ই 3s 3p 3d। তাহলে 4s কি হবে? 4s 4p 4d। কারণ 4 নম্বর শক্তি স্তরে আমরা দেখেছি যে 32টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এসে 2টা 2 6 দিয়ে 8 8 আর 10 18 18 আর 14 32। তাহলে এর পরে যত শক্তি স্তর আসুক না কেন, সব শক্তি স্তরে নিশ্চয়ই SPDF। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে 1 নম্বর শক্তি স্তর শুধু 1s থাকা সম্ভব, 1p সম্ভব না, 1d সম্ভব না। তদ্রূপ 2s 2p সম্ভব, কিন্তু 2d সম্ভব না, 2f সম্ভব না। 3s 3p 3d সম্ভব, কিন্তু 3f সম্ভব না। এরপরে এভাবে আমরা 5s 5p 5d 5f 6s 6s 6p 6d 6f 7s 7p। শিক্ষার্থীবৃন্দ, 7d 7f 6d 6f এগুলো না লিখলেও পারতাম, কিন্তু আমি নিয়ম অনুসারে লিখে গেছি। আমাদের যা দরকার হবে আমরা সেভাবে লিখব। তো যাই হোক, এখন দেখো এখান থেকে আমরা যদি প্রত্যেকটার উপরে একটা করে সরলরেখা টানি, তাহলে কিরকম হয় একটু খেয়াল করি। খেয়াল করো তো, যে আমরা যদি এখন ওই সিরিয়ালি যাই, তাহলে দেখো 1s এর পরে আসছে 2s, 2s এর পরে আসবে 2p, 2pর পরে 3s, 3s এর পরে 3p, 4s, 4s এর পরে চলে যাচ্ছে 3d, 3dর পরে আসতেছে 4p,
4b পরে আসতেছে 5s, 5s এর পরে আসতেছে 4d, 4d এর পরে আসতেছে 5p, 6s। এরকম কতগুলো আসার কারণ কি সেটাই একটু জানতে হবে। এখানে একজন বিজ্ঞানী নাম আপবাউ, উনি দেখালেন যে কম শক্তির অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে। কম শক্তির অরবিটাল বলতে এখানে বোঝানো হয়েছে যে প্রথম শক্তি স্তরের অরবিটাল সব থেকে কম শক্তি, তারপরে ক্রমান্বয়ে আস্তে 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 বাড়ে। কিন্তু জায়গায় জায়গায় শক্তি স্তরেরও তারতম্য ঘটে গেছে, শুধু এই কোয়ান্টাম সংখ্যার হেরফেরের জন্য। যে জিনিসটা এখন আমাদের না শিখলেও চলবে, আমাদের শুধু এই রকম প্যাটার্নটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের ইলেকট্রন বিন্যাস করতে কোনো সমস্যা হবে না। তোমাদের ইলেকট্রন বিন্যাস করতে গেলে এই চার্টটা ভালো করে মনে রাখতে হবে। আর ওই যে আব্বাউ নীতি অনুসারে n+l নীতি এসব আমরা বড় ক্লাসে দিয়ে আরও বেশি করে জানবো, কিন্তু এখন আমাদের শুধু এইটুক জানলে নবম শ্রেণী পার করা যায়। তো যাই হোক, আমরা তাহলে এখন কয়েকটা উদাহরণে আসি। আমি যদি একটা মৌলের নাম বলি, তোমরা কি পারমাণবিক সংখ্যা বলতে পারো কি না? আমি তোমাদের ক্লাসে বলেছিলাম 1 থেকে 20 পর্যন্ত মনে রাখতে হবে। 1 থেকে 20 পর্যন্ত যদি মনে রাখো তাহলে তোমাদের ইলেকট্রন বিন্যাস করা সহজ হবে। অনেক সময় মৌলের নাম জানলে কিন্তু পারমাণবিক সংখ্যা জানলে না, তাহলে তো ইলেকট্রন বিন্যাস পারা যাবে না। সেই জন্য আমাদের 1 থেকে 20 পর্যন্ত ক্লাস 9, 10-এ উঠলে হয়তো আমি আরও 10টা বাড়িয়ে দেবো, অর্থাৎ 30। তো 1 থেকে 30 পর্যন্ত যদি কেউ পারো তাহলে সেটা তো আরও ভালো হয়। এখন 1 থেকে 20 তোমাদের মনে আছে? অনেকের হয়তো আছে, আমি আরেকটু বলি, আরেকবার বলি। 1 থেকে 20 পর্যন্ত তোমরা খাতায় লিখে নিতে পারো। 1 নাম্বার হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। আমার কিন্তু 10 পর্যন্ত বলা হয়ে গেল পরপর। এরপর আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই 20 নম্বর হয়ে গেল। এর ভিতর দেখো 3টে নিষ্ক্রিয় গ্যাস আসছে কিন্তু। একটা হলো হিলিয়াম, আর একটা হচ্ছে নিয়ন, আর একটা হচ্ছে আর্গন। এখন আমি যদি বলি যে আর্গনের পারমাণবিক সংখ্যা কত? হ্যাঁ, ঠিক বলেছ, আর্গনের পারমাণবিক সংখ্যা 18। আচ্ছা, যদি বলি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? হ্যাঁ, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। তাহলে আসো আমরা এই অনুসারে ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত বললাম? 8। তাহলে ওর ইলেকট্রন সংখ্যা কত? 8। তাহলে আমরা এটা দেখে দেখে লিখি। 1s, এতে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 2টা, দিলাম 2। তারপর 2s আসবে, 2s এ কয়টা থাকতে পারে?
দুইটা দিলাম 2। এরপরে আছে 2p। 2pতে কয়টা থাকতে পারে? 6টা। কিন্তু এখানে কি 6টা হবে? কারণ আমার আছে 8টা, দেওয়া হয়ে গেছে কয়টা? 4টা। তাহলে বাকি রয়েছে কয়টা? 4টা। তাহলে 2pতে যাচ্ছে কয়টা? 4টা। কিন্তু পিতে থাকতে পারে কয়টা? 6টা। ওই যে আমি বলেছিলাম যে সর্বোচ্চ 6টা, কিন্তু 6-এর কম থাকতে পারবে, বেশি থাকতে পারবে না। তো এখানে কম আছে তাই কম দিলাম। সরি। এখন 1:2, 2:2, 2p4 বুঝতে পারলাম? আচ্ছা, আরেকটা যদি বলি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আবার পারমাণবিক সংখ্যা জানতে হবে সোডিয়ামের। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কি মনে আছে? হ্যাঁ, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। তাহলে ইলেকট্রন বিন্যাস 1:2, 2:2, 2p6, 3s1, এই যে 11। এইখানে এরকম পর্যায়ক্রমে যে কোনো মৌলের ইলেকট্রন, তাহলে এই পরমাণুর ইলেকট্রন বিন্যাস এরকম পর্যায়ক্রমে আমরা পারমাণবিক সংখ্যা যদি জানি তাহলে যে কোনোটা করতে পারবো না? অবশ্যই পারবো, নাকি? তাই যদি পারি, এখন তোমাদের দুই একটা তথ্য দেব। সেটা হচ্ছে যে ধাতু অধাতু কি করে চিনব? এক, চেনা যায় যে ধাতুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে হয় একটা থাকবে, না হয় 2টা, না হয় 3টা, অর্থাৎ 1, 2, 3। 1, 2, 3, 1, 2, 3টা ইলেকট্রন যদি থাকে তাহলে দেখো সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর কয়টা? একটা। সেই জন্য সোডিয়াম ধাতু। 2টোও যদি থাকতো তাহলেও ধাতু, 3টাও থাকলে ধাতু। তাহলে 1টা, 2টা, 3টা এরকম যদি ইলেকট্রন থাকে তাহলে সেটাকে বলা হয় ধাতু। আর এর অধিক যদি ইলেকট্রন থাকে তাহলে সেগুলো অধাতু। যেমন অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তর কয়টা আছে? 6টা। 4 আর 2, 6। 6টা থাকার কারণে অক্সিজেন একটা কি? অধাতু। তাহলে 3-এর অধিক যদি থাকে তাহলে সেগুলোকে আমরা বলবো অধাতু। আর 3 থেকে কম, 3 এবং 3 থেকে কম যদি থাকে, অর্থাৎ 1, 2, 3 এই ইলেকট্রনগুলো যদি থাকে, এই কটি ইলেকট্রন থাকলে তারা হবে ধাতু। তাহলে বুঝলাম নিশ্চয়ই? তো যাই হোক, এই পর্যন্তই আমাদের পাঠ আলোচনা শেষ করছি। এখন আমরা একটু মূল্যায়নের দিকে যাই। মূল্যায়নে যদি বলি তাহলে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি একটি ইলেকট্রন থাকে তাহলে সেটা কে কি বলে? হ্যাঁ, ধাতু। যদি 2টা থাকে সেটিও ধাতু। সেরকম একটা বলতে পারো? হ্যাঁ, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টি? 1s2, 2s2, 2p6, 3s2। আবার অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস থাকে 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। দেখো অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তর 3টে। তাহলে 1, 2, 3। আমি বলছি 1, 2, 3 ইলেকট্রন যদি সর্বশেষ শক্তি স্তরে থাকে তাহলে তারা কি? তারা অবশ্যই ধাতু। আর যদি 3-এর অধিক থাকে তাহলে তারা অধাতু। তো যাই হোক, তোমাদের বাড়ির কাজ থাকবে যে 1 থেকে যে 20 পর্যন্ত যে মৌলগুলো প্রত্যেকটির ইলেকট্রন বিন্যাস খাতায় লিখে আনবে অ্যাসাইনমেন্ট হিসেবে, এবং স্কুল খুললে সেগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেবে আমার কাছে।
আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং এই করোনা দুর্যোগের সময় স্বাস্থ্যবিধি সঠিকভাবে পালন করা কথা বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।